ভূরূপ বিজ্ঞান নিয়ে আমরা যখন আলোচনা করি তখন একটা ধারণা সিস্টেম অ্যাপ্রোচ এটা বেশ সামনে আসছে, তাই না? হ্যাঁ, একদম। এটা আসলে ভূমিরূপকে বোঝার একটা বলা যায় সামগ্রিক রাস্তা। মানে শুধু একটা পাহাড় বা একটা নদীকে আলাদা করে না দেখে পুরো সিস্টেমটাকে একসাথে দেখা। ঠিক তাই। এর বিভিন্ন অংশ যেমন ধরুন মাটি, জল, বাতাস, গাছপালা এরা কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে, কিভাবে শক্তি বা জিনিসপত্রের আদান-প্রদান করছে, সেটাই মূল ফোকাস। আচ্ছা। যেমন ধরুন একটা নদীর অববাহিকা। হুম। ওখানে তো জল, পলি, পাড়ের ঢাল, গাছপালা। হ্যাঁ, ওগুলো সবই হলো সিস্টেমটার উপাদান, আর তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। ধরুন বৃষ্টি হলো, এটা একটা ইনপুট। হুম আবার সেই জল যখন নদী বয়ে নিয়ে সমুদ্রে ফেলছে সেটা আউটপুট। আর ভেতরে তো ক্ষয়, পলি বহন, জমা হওয়া এই প্রক্রিয়াগুলো চলছেই। মানে এটা একটা জীবন্ত ব্যবস্থার মতো, সবসময় কিছু না কিছু ঘটছে। একদম স্থির নয়, গতিশীল। এটাই সিস্টেম অ্যাপ্রোচের একটা বড় কথা। আচ্ছা, এই সিস্টেমগুলোর কি বিভিন্ন রকম ভেদ আছে? আমি দেখছিলাম কয়েক ধরনের সিস্টেমের কথা বলা হয়। হ্যাঁ, মূলত ৩ ধরনের কথা ভাবা হয়। যদিও প্রথমটা আইসোলেটেড বা বিচ্ছিন্ন প্রণালী, ওটা বাস্তবে প্রায় পাওয়াই যায় না। যেখানে শক্তি বা বস্তু কিছুই বিনিময় হয় না। হ্যাঁ, প্রায় অসম্ভব সেটা। দ্বিতীয়টা হলো ক্লোজড সিস্টেম বা বদ্ধ প্রণালী। ও আচ্ছা। এখানে শক্তি বিনিময় হতে পারে, কিন্তু বস্তু পারে না। সিস্টেমের মোট বস্তুর পরিমাণটা মোটামুটি স্থির থাকে। যেমন কোনো উদাহরণ আছে? এই যে ধরুন আমাদের পৃথিবীর জলচক্র, জল বিভিন্ন রূপে বদলাচ্ছে, বাষ্প, মেঘ, বৃষ্টি, বরফ, কিন্তু মোট জলের পরিমাণ তো প্রায় একই, তাই না? বাইরে থেকে সৌরশক্তি আসছে, তাপ বিকৃত হচ্ছে, কিন্তু জলটা সিস্টেমের মধ্যেই ঘুরছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে তৃতীয়টা হলো ওপেন সিস্টেম বা খোলা প্রণালী। হ্যাঁ, এবং ভূরূপ বিজ্ঞানের জন্য এটাই সবচেয়ে জরুরি, কারণ এখানে শক্তি আর বস্তু দুটোই অবাধে সিস্টেমের সীমানা পেরিয়ে আসা যাওয়া করতে পারে। আমাদের চারপাশের বেশিরভাগ জিনিসই তো তাহলে খোলা প্রণালী, যেমন পাহাড়ের ঢাল বা সমুদ্রের উপকূল। ঠিক ধরেছেন। ওই নদীর অববাহিকার কথাই ভাবুন। বৃষ্টি জল আসছে, সূর্যের আলো, শক্তি আসছে, ওপর থেকে পলি আসছে, এগুলো ইনপুট। আবার নদী জল আর পলি বয়ে নিয়ে যাচ্ছে, এটা আউটপুট। হুম। আর এই খোলা প্রণালীর মধ্যেই তাহলে ওই ফিডব্যাক লুপের ব্যাপারটা আসে। একদম। ফিডব্যাক লুপ হলো সিস্টেমের একটা আউটপুট যখন আবার সেই সিস্টেমেরই কোনো একটা ইনপুটকে প্রভাবিত করে, একটা চক্রের মতো। এটা কি ভালো বা খারাপ কিছু, পজিটিভ বা নেগেটিভ? দুরকমই হতে পারে। পজিটিভ ফিডব্যাক পরিবর্তনকে আরও বাড়িয়ে দেয়। যেমন ধরুন বন কাটলে ভূমিক্ষয় বাড়ে, আবার ভূমিক্ষয় বাড়লে গাছ জন্মানো কঠিন হয়, ফলে আরও বেশি ভূমিক্ষয় হয়। এটা একটা দুষ্টু চক্রের মতো। ও আচ্ছা। আর নেগেটিভ ফিডব্যাক? নেগেটিভ ফিডব্যাক সিস্টেমটাকে স্থিতিশীল রাখার চেষ্টা করে, পরিবর্তনকে নিয়ন্ত্রণে আনে। যেমন নদীতে হঠাৎ বেশি পলি এলে জলের স্রোত বেড়ে গিয়ে সেই অতিরিক্ত পলি সরিয়ে ফেলার চেষ্টা করে, একটা ভারসাম্য আনার চেষ্টা করে। এই যে ভারসাম্য বললেন, সিস্টেমগুলি কি সবসময় একটা স্থিতিশীল অবস্থায় থাকে? ঠিক সবসময় স্থিতিশীল নয়। একটা শব্দ আছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা গতিশীল ভারসাম্য। বাইরে থেকে দেখতে হয়তো একই রকম লাগছে, কারণ গড় ইনপুট আর আউটপুট প্রায় সমান, কিন্তু ভেতরে ভেতরে ছোটখাটো পরিবর্তন কিন্তু চলছেই। আচ্ছা। আবার আরেকটা অবস্থা হলো মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম। সিস্টেমটা আপাতদৃষ্টিতে স্থিতিশীল, কিন্তু একটা নির্দিষ্ট চাপ বা সীমা আছে, যেটাকে থ্রেশহোল্ড বলে। সেই সীমা পেরোলেই হঠাৎ একটা বড় পরিবর্তন ঘটে যায়। যেমন ভূমিধস। অনেকদিন ধরে হয়তো ঢালটা স্থিতিশীলই ছিল, কিন্তু একটা ভারী বৃষ্টির পর বা ভূমিকম্পের ফলে ওই থ্রেশহোল্ড পার হয়ে গেল আর ধস নামল। বুঝলাম। তাহলে এই পুরো সিস্টেম অ্যাপ্রোচটা, এর আসল গুরুত্বটা কোথায়? এটা কি শুধু একটা তত্ত্ব? না না, শুধু তত্ত্ব নয়, এর অনেকগুলো প্রায়োগিক গুরুত্ব আছে। প্রথমত, এটা আমাদের একটা সামগ্রিক দৃষ্টি দেয়। অংশগুলোকে আলাদা না দেখে তাদের আন্তঃসম্পর্কটা বুঝতে সাহায্য করে। কানেকশনগুলো বোঝা যায়। দ্বিতীয়ত, শুধু কি ঘটছে সেটা নয়, কেন বা কিভাবে ঘটছে সেই কার্যকারণ সম্পর্কটা স্পষ্ট হয়। তৃতীয়ত, ভূমিরূপের যে বদল, তার পূর্বাভাস দেওয়া বা মডেল তৈরিতে সাহায্য করে। এটা দুর্যোগ ব্যবস্থাপনার জন্য খুব জরুরি। ঠিক, যেমন বন্যা বা ওই যে বললেন ভূমিধস। হ্যাঁ। চতুর্থত, আমরা মানুষরা
প্রকৃতির ওপর যে প্রভাব ফেলছি, যেমন ধরুন বাঁধ তৈরি করছি, জঙ্গল কাটছি, সেটার ফলাফল কি দাঁড়াচ্ছে, সেই জটিল মিথস্ক্রিয়া বুঝতেও এই অ্যাপ্রোচটা খুব কাজের। আর বিভিন্ন বিজ্ঞানের মধ্যে একটা যোগসূত্র তৈরি করে নিশ্চয়। অবশ্যই জলবিজ্ঞান, জলবায়ু বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এই সব শাখার গবেষণাকে একসাথে এনে একটা সমন্বিত ছবি তৈরি করতে সাহায্য করে। এটাই এর অন্যতম বড় শক্তি। তার মানে সিস্টেম অ্যাপ্রোচ আমাদের ভূমিরূপকে দেখার চোখটাই বদলে দিয়েছে। এটাকে আর একটা স্থির, নিশ্চল ছবি না ভেবে একটা জটিল, সবসময় বদলাতে থাকা নেটওয়ার্ক হিসেবে দেখতে শেখাচ্ছে। একদম। আমাদের চারপাশের পৃথিবীটা যে কতটা ইন্টারকানেক্টেড আর ডাইনামিক, সেটা বোঝার জন্য এটা একটা খুবই শক্তিশালী হাতিয়ার। আর আমাদের কাজের প্রভাবটাও আরও ভালোভাবে বুঝতে পারি। দারুণ একটা আলোচনা হলো। আজকের মতো এখানেই শেষ করা যাক। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন থাকল। ভাবুন তো, আপনাদের আশেপাশের পরিবেশে এমন কোনো পরিবর্তন কি চোখে পড়ছে, যেটাকে এই সিস্টেম অ্যাপ্রোচের ধারণা দিয়ে ব্যাখ্যা করা যায়? কোন উপাদানগুলো সেখানে একে অপরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, এটা নিয়ে ভাবার অবকাশ রইল।